আজ DNA স্টোরিজ এর পক্ষ থেকে আজকের উপস্থাপনা হলো পাগলা গণেশ। মেতে যান পাগলা গণেশের গল্প শুনতে শুনতে। পাগলা গণেশ গল্প লিখেছেন শিশির মুখোপাধ্যায়। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর শুরু হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাগলা গণেশ। মাধ্যাকর্ষণ প্রতিরোধী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানান রকম উড়ান যন্ত্রের আবিষ্কারের খুব একটা হিড়িক পড়ে গেছে। কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেঁকির মতো, কেউ বা কার্পেটের মতো, আবার কেউ বা কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে। আকাশে তাই সবসময় নানান রকম জিনিস উড়তে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও। সালটা 3589। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কার হয়েছে এবং জানা গেছে যে আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে সেই 150 বছর আগে থেকে, এবং এখনও অনেকে যাচ্ছে। কাছে পিঠে যারা গেছে তাদের ফেরার সময় প্রায় হয়ে এলো, তবে সেটা 1 মিনিট পর না 100 বছর পর তা জানবার উপায় নেই। তা বলে পৃথিবীর মানুষ হাল ছাড়েনি। সেই 150 বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। আজকাল পৃথিবীতে আর মানুষ মরে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকদেরও দেখতে পাবে। তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না। গত 150 বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা এসব নিয়ে কেউ আর মাথা ঘামায় না। ওসব অনাবশ্যক ভাবাবেগ নিয়ে কোনো কাজে নেই, খামোখা সময় নষ্ট। খেলাধুলোর পাটও চুকে গেছে, অলিম্পিক উঠে গেছে, বিশ্বকাপও বিলুপ্ত, আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না। বর্ষাকালের বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না। ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই দেখা হয়। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালিসিসটাই বেশি জরুরি। দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকায় এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। ব্যতিক্রম অবশ্য 1-8 আছে। এই যেমন আমাদের পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স 200 বছর। তার 50 বছর বয়সে, অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। গণেশও আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল। 150 বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হয়। গণেশ অনেক চেষ্টা করে যখন দেখল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়। এভারেস্টের চূড়া চেঁচে অবজারভেটরি তৈরি হয়েছে, রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি, K2, কাঞ্চনজঙ্ঘা, যমুনোত্রী, গঙ্গোত্রী, মানস সরোবর সর্বত্রই নানান ধরনের গবেষণাগার। এমনকি সমুদ্রের তলাতেও চলছে নানান রকম পরীক্ষা নিরীক্ষা। অর্থাৎ ভূগর্ভ, ভূপৃষ্ঠ এবং অন্তরিক্ষে কোথাও নিপাট নির্জনতা নেই। পৃথিবীর জনসংখ্যা যে খুব একটা বেশি তা নয়, কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়াই খুব কঠিন কাজ। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে। একটু আগেই একটা ঢেঁকি আর একটা ভেলায় করে 2টো লোক এসে বলল, এই যে গণেশ বাবু, কি করছেন?
কবিতা লিখছি। কবিতা? তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে করে পড়বে। কদিন আগেই সকালবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। তার গানের গলা বেশ ভালোই। হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বলল, ও মশাই, অমন বিকট শব্দ করছেন কেন? শব্দ কি? এই যে গান। গান? ওকে কি গান বলে নাকি? তোর মশাই, এই যে বিটকেল শব্দ। একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ। হঠাৎ একটা ধামা নেমে এলো। এক মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চললেন, এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো? বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আগে ডিজাইন নয়, ছবি, খেয়াল খুশির ছবি। ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেয়ে দেওয়ার কাজ নেই, ছবি হচ্ছে। গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না, কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তারও উপায় নেই। এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? সুইসাইড করে কোনো লাভ নেই। আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা অত্যন্ত আবশ্যিক। গণেশের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের বয়স 174 বছর, মেজর বয়স 171, ছোট ছেলের 168 এবং মেয়ের বয়স 166। প্রত্যেকেই কৃতিবিজ্ঞানী। তারা অবশ্য বাপের কাছে আসে না, অন্তত গত 100 বছরের মধ্যে তো নয়। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান, এখনো ফেরেননি। আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে, ফিরছে, ভাসছে, পাক খাচ্ছে, তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর। প্রতিদিন যত কবিতা লিখেছে গণেশ সবই এভাবে ভাসিয়ে দিয়েছে, যদি কারো কাছে পৌঁছয়, যদি কেউ পড়ে। আকাশে একটা পিঁপে ভাসছিল, গণেশ লক্ষ্য করেনি। পিঁপেটা ধীরে ধীরে নেমে এলো। নামলো একজন পুলিশম্যান। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, স্যার, এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন, তখন আমি আপনার ছাত্র ছিলাম। কিন্তু কিন্তু এসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ চড়াচ্ছেন কেন? এটা কি নতুন কোনো ধরনের গবেষণা? গণেশ মাথা নাড়ল। না হে, ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি। আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। তার মানে পৃথিবী তো দিব্যে বেঁচে আছে স্যার, মরার কোনো লক্ষণই নেই। মরছে মরছে, পৃথিবী মরছে, পরে টের পাবে। এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন স্যার? পৃথিবীর বাঁচবার ওষুধ? ঠিক তাই, ওগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল, কবিতা? হ্যাঁ কবিতা, পড়ো। লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। কি কিছু বুঝলে? লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কিছুই বুঝতে পারছি না স্যার, কোনোদিন এসব জিনিস পড়িনি। তোমার বয়স কত? আগে 151 বছর। বাচ্চা ছেলে। আগে হ্যাঁ স্যার, আমাদের আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না। শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন একটা ছিল।
লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল, মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। লোকটি কাগজের দিকে চেয়ে চেয়ে প্রথমে পড়তে লাগলো। গ্রহটি ছিল সবুজ, গাঢ় নীল জল, ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি ফুলের সুবাস, আধো আধো বলছিল, টুলে টুলে হাঁটা ছিল শিশু ভোলানাথ। শৈশব ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। থামো, বুঝলে কিছু? লোকটি মাথা নেড়ে বলল, কিছুই বুঝিনি স্যার। একটুও না? লোকটা মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে একসময় আমিও টোলে টোলে হাঁটতে শিখেছিলাম। গণেশ হতাশ হলো। কবিতা তার ভালো হয়নি ঠিকই, কিন্তু না বোঝবার মতোও নয়। লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল, যেন একটু ভয় ভয়ই। পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ। এমন সময় একটা বড় সড়ো পিঁপে এসে সামনে নামলো। স্যার, গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি, সঙ্গে দুই মহিলা। আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম। আমার মা কবিতার ব্যাপারটা খানিকটা জানে। এরা দুজনেই আপনার কবিতা শুনতে চায়। গণেশ অবাক এবং খুশি দুই হলো। তবে শুধু কবিতা শুনিয়ে এসে ছাড়ল না, গান শোনালো, ছবি দেখালো। তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। কিছু বুঝতে পারছো তোমরা? তিনজনেই মাথা নেড়ে জানালো না। লোকটি বিনীতভাবেই বলল, স্যার, না বুঝলেও আমার মতে কি যেন একটা হচ্ছে। কি হচ্ছে? আগে ঠিক বোঝাতে পারবো না। পরদিন লোকটা ফের এলো, সঙ্গে আরও 4 জন পুলিশম্যান। স্যার, এরা আমার সহকর্মী। কবিতা, গান, ছবির ব্যাপারটা এরা সবাই বুঝতে চায়। গণেশ তো খুব খুশি। বসো বসো। 5 জন শ্রোতা ও দর্শক ঘন্টা 2 ধরে গণেশের কবিতা শুনল, গান শুনল, ছবিও দেখল। কেউ ঠাট্টা বিদ্রুপ করল না, গম্ভীর হয়ে রইল। পরদিন লোকটা এলো না, কিন্তু জনা 10 নতুন লোক এলো। তার মধ্যে পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, টেকনিশিয়ান আছে। পরদিন আরও কিছু লোক বাড়ল, পরদিন আরও, তারপর আরও। 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। এ কি, আপনি কি কাণ্ড করছেন? পৃথিবী যে উচ্ছন্নে গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। গণেশ হো হো করে হেসে উঠে বলল, তাহলে আর ভয় নেই, ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী পাগলা গণেশ। আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে লাইক